হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, তা হলো লিঙ্গ সচেতনতা, নিয়ম ও প্রবিধান। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে নতুন সিলেবাস অনুযায়ী গ্রুপ সি এর এক্সামে কিন্তু এই টপিকটি একটি গুরুত্বপূর্ণ টপিক, লিঙ্গ সচেতনতা, নিয়ম ও প্রবিধান। তো দেখো, আমরা প্রথমেই জেনে নেব লিঙ্গ সচেতনতা, নিয়ম ও প্রবিধান বলতে কি বোঝায়। তো সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মধ্যে সমতা, অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য এই নিয়ম বা আইনটি প্রণয়ন করা হয়েছিল। তো এই নিয়ম অনুযায়ী কিন্তু সমাজে মেল, ফিমেল বা থার্ড জেন্ডার তাদের কিন্তু প্রতি ক্ষেত্রে, শিক্ষা হোক, কর্মক্ষেত্র হোক বা স্বাস্থ্য হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু সমান অধিকারের কথাই বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে নিয়ম এবং প্রবিধান বলতেও কিন্তু তাই বোঝায় যে সমাজ, কর্মক্ষেত্র শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায় নিশ্চিত করার জন্য তৈরি বাধ্যতামূলক আইন নির্দেশনাই কিন্তু হলো নিয়ম ও প্রবিধান। তো এই ভারতে লিঙ্গ সমতা রক্ষার জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করা হয়েছে। তো দেখো, সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 14তে কি বলা হয়েছে, সকলের সমতার কথা কিন্তু বলা হয়েছে। অনুচ্ছেদ নাম্বার 15তে বলা হয়েছে যে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ। তো লিঙ্গের ভিত্তিতে কিন্তু কোনো বৈষম্য করা যাবে না। অনুচ্ছেদ নাম্বার 16তে কি বলেছে দেখো, চাকরিতে সমান সুযোগ। তো চাকরির ক্ষেত্রে কিন্তু মেল, ফিমেল বা থার্ড জেন্ডারে কিন্তু সমান ক্ষমতার কথা এখানে বলা হয়েছে। অনুচ্ছেদ নাম্বার 15, মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকারের কথা কিন্তু এখানে বলা আছে। তো দেখো, কিছু গুরুত্বপূর্ণ আইনও এখানে উল্লেখ করা হয়েছে। তো দেখো, আমরা প্রথমেই দেখে নেব যে সমান মজুরি আইন। তো এই সমান মজুরি আইন কিন্তু পাশ হয়েছিল 1976 সালে। তো এই অনুযায়ী বলা হয় যে সমান কাজের জন্য কিন্তু সমান বেতন দেওয়া হবে। পরে আসছি দেখো, যৌন হয়রানি প্রতিরোধ আইন, যেটা 2013 সালে পাশ হয়েছিল। নারী সুরক্ষা আইন পাশ হয়েছিল 2005 সালে। তৃতীয় লিঙ্গের অধিকার আইন 2019 সালে। তো এই 2019 সালে তৃতীয় লিঙ্গের অধিকার আইনে কিন্তু বলা হয়েছিল যে থার্ড জেন্ডাররাও কিন্তু মেল এবং ফিমেলদের মতো শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রেও কিন্তু সমান মর্যাদার অধিকারী। তো দেখো, এরপর আমরা দেখে নেব কিছু MCQ প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথমেই কি আছে, প্রথমেই বলেছে যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে নারী পুরুষের মধ্যে সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে। তো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, অনুচ্ছেদ নাম্বার 39। তো এই অনুচ্ছেদেই কিন্তু বলা হচ্ছে যে সকলেই সমান মজুরি ক্ষেত্রে কিন্তু সকলেই সমান কাজের জন্য সমান মজুরি সকলের জন্যই প্রযোজ্য। তো দেখো, পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন বলেছে যে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইন 2013 সালে সুপ্রিম কোর্টের মামলার ফলস্বরূপ প্রণীত হয়। তো কোন মামলার ফলস্বরূপ প্রণীত হয়েছিল? তোর সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশন বি, বিশাখা বনাম রাজস্থান মামলায় কিন্তু প্রণীত হয়েছিল। তো রাজস্থান নামে একটি জায়গায় কিন্তু এই ঘটনাটি ঘটে। একজন সমাজকর্মী কর্মক্ষেত্রে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তার প্রতিরোধেই কিন্তু তিনি একটি মামলা করেছিলেন। ঠিক আছে, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু নারী সুরক্ষার জন্য এই সুপ্রিম কোর্ট থেকে এই রায়টি দেওয়া হয়েছিল। তো পরের প্রশ্ন আসছি। তো দেখো কি বলেছে, তৃতীয় লিঙ্গের অধিকার আইন অনুযায়ী তৃতীয় লিঙ্গের স্বপরিচয় নিশ্চিত করে কোন রায়টি? তাদের স্বমর্যাদার অধিকার দিয়েছিল কোন রায়টি? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি হবে নালসা বনাম ভারত সরকার। এই মামলায় কিন্তু রায়টি দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে যে পোশ অ্যাক্ট 2013 অনুযায়ী ICCর মোট কতজন সদস্য থাকা বাধ্যতামূলক? ঠিক আছে, মোট কতজন থাকা বাধ্যতামূলক? তো এর অ্যান্সার কিন্তু হবে 4 জন। ঠিক আছে, অপশন বি কিন্তু হবে 4 জন থাকা কিন্তু বাধ্যতামূলক। তো তোমাদের যে এক্সাম জানুয়ারিতে হওয়ার কথা ছিল, তো তা তো আর হচ্ছে না, তাই বলে কিন্তু আমাদের প্রিপারেশন আমরা থামাতে পারি না।
তো আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের হাতে সময় আরও বেশি আছে, তো আমাদের নিজেদেরকে আরও বেশি শক্তভাবে তৈরি করে নিতে হবে। মনে রাখতে হবে যে একটা সিট কিন্তু তোমার জন্য বাঁধা, তো সেরকমভাবে নিজেদেরকে তৈরি হতে হবে। তো দেখো আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো কি বলেছে যে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ হলে কোন অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্র নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে। ঠিক আছে, তো কোন অনুচ্ছেদে দেখো কোন অনুচ্ছেদের মাধ্যমে বলা হয়েছে দেখো, তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি কিন্তু হবে এর অ্যান্সার। ঠিক আছে, অনুচ্ছেদ 15। তো এই অনুচ্ছেদেই কিন্তু বলা হয়েছে যে লিঙ্গ বৈষম্য নিষিদ্ধ হলেও কোন অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্র ও নারী শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে। পরের প্রশ্ন, তো পরের প্রশ্নে বলেছে যে সমান মজুরি আইন 1976 অনুযায়ী কোন ক্ষেত্রে ভিন্ন মজুরি দেওয়া যেতে পারে। ঠিক আছে, কোন ক্ষেত্রে ভিন্ন মজুরি দেওয়া যেতে পারে, যেটা আমি বললাম যে সবার ক্ষেত্রে সমান মজুরি ধার্য করা হয়েছে, একই কাজে একই মজুরি দেওয়া হবে প্রত্যেককে, তো লিঙ্গভেদে কোনো পার্থক্য করা হবে না। তো এর অ্যান্সার কী হবে দেখো, এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি। ঠিক আছে, কাজের প্রকৃতির পার্থক্যের ভিত্তিতে কিন্তু বেতন আলাদা করা হবে। পরের প্রশ্ন বলছে দেখো যে লিঙ্গ সচেতনতা সম্পর্কিত কোন অনুচ্ছেদ মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকার নিশ্চিত করে। ঠিক আছে, তো এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার কিন্তু হবে অনুচ্ছেদ 21। ঠিক আছে, অপশন সি কিন্তু হবে এর সঠিক অ্যান্সার। তো কোনো ব্যক্তিকে কি আইন দ্বারা নির্ধারিত যে পদ্ধতি তা ছাড়া কিন্তু তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে তাকে কিন্তু বঞ্চিত করা যাবে না, এটাই কিন্তু ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, যে কোনো ব্যক্তিকেই কিন্তু যে নির্ধারিত যে কিছু আইন থাকে ভারতের, সেই আইন পদ্ধতির বাইরে কিন্তু অন্য কোনো নিয়ম দ্বারা তার জীবন বা স্বাধীনতাকে কিন্তু বঞ্চিত করা যাবে না। পরের প্রশ্ন কি বলেছে দেখো যে মাতৃত্বকালীন সুবিধা আইন অনুযায়ী বর্তমানে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ কত। তো এটা বিশেষ করে মেয়েদের জন্য প্রযোজ্য, কারণ মেয়েদের কর্মক্ষেত্রেই মাতৃত্বকালীন কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়, তো সেই কারণে তাদের ছুটির ব্যবস্থা করা হচ্ছে। তো এই ছুটির মেয়াদটা কত সপ্তাহ তাদেরকে ছুটি দেওয়া হবে। তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি হবে অ্যান্সার 26 সপ্তাহ। তাদের মেয়েদেরকে কিন্তু কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন 26 সপ্তাহ ছুটি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্নে বলেছে যে নিম্নলিখিত কোনটি লিঙ্গ সচেতনতা প্রবিধানের মূল লক্ষ্য নয়। তো দেখো এখানে 4টে অপশন দিয়েছে, তার মধ্যে কোনটি মূল লক্ষ্য নয় বলেছে। ঠিক আছে, লক্ষ্য কিন্তু বলেনি। তো এর অ্যান্সার কিন্তু হবে যে লিঙ্গভিত্তিক বিভাজন বৃদ্ধি। ঠিক আছে, তো এখানে কিন্তু লিঙ্গভিত্তিক বিভাজন না করার কথাই কিন্তু এই লিঙ্গ সচেতনতা প্রবিধান নিয়মের মূল লক্ষ্য। তো এই লিঙ্গভিত্তিক বিভাজন বৃদ্ধিটা কিন্তু হবে এর অ্যান্সার, যে এটা কিন্তু লক্ষ্য নয়। পরের প্রশ্ন দেখো কি বলেছে যে ভারতীয় সংবিধানের কোন অংশে লিঙ্গ সমতা সংক্রান্ত নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত রয়েছে। তো এটা হলো আজকে শেষ প্রশ্ন। তো মোট 10টি প্রশ্ন আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। তো তোমরা যদি চাও যে আমি পরবর্তী কোনো একটি ক্লাসে এই লিঙ্গ সমতা নিয়ে আরও কিছু প্রশ্ন আলোচনা করি, তো অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি, চতুর্থ অংশে কিন্তু বলা হয়েছে। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও নিয়ে এলে তোমাদের সুবিধা হবে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।